হ্যালো স্টুডেন্টস অফ ক্লাস 12 আমরা আলোর প্রতিসরণ অধ্যায়ের কিছু এমসিকিউ আমার যতটা মনে আছে 21 দাগ অবধি এমসিকিউ আমরা 13 ভিডিওতে আলোচনা করেছিলাম। এটা হচ্ছে 14 ভিডিও। এই ভিডিওতে আমরা আর কিছু এমসিকিউ মানে 21 দাগের পরের এমসিকিউ গুলো কিছু আলোচনা করব। একটা খুব গুরুত্বপূর্ণ এমসিকিউ রয়েছে কোশ্চেন নাম্বার 22 তে, সেটা নিয়ে আলোচনা শুরু করি। একটা স্বচ্ছ ঘনকের বাহুর দৈর্ঘ্য রয়েছে 0.21 মিটার। এর মধ্যে একটা বায়ুর বুদবুদ রয়েছে। ঘনকের এক পৃষ্ঠ থেকে তাকালে বুদবুদের আপাত দূরত্ব রয়েছে 0.10 মিটার। তাহলে কি কি তথ্য দেওয়া হয়েছে? না, আমাদের ঘনকের বাহুর দৈর্ঘ্য রয়েছে। যদি বাহুর দৈর্ঘ্য আমরা ধরি a, তো সেটা হচ্ছে 0.21 মিটার। এবারে ঘনকের একদিক থেকে একটা বায়ুর বুদবুদকে যে দূরত্ব দেখা হচ্ছে সেটা হচ্ছে 0.10 মিটার। তোমরা প্রশ্নটা ভালো করে পড়ো, 621 পেজে রয়েছে। তারপরে তার বিপরীত পৃষ্ঠ থেকে তাকালে, অর্থাৎ যদি আমি এরকম ঘনকটা কল্পনা করি, তাহলে প্রশ্নটা যে বলছে এই তল দিয়ে প্রথমে তাকানো হলো, ধরো প্রথম পৃষ্ঠ, সেখান থেকে যেদিকে মনে হচ্ছে মানে যতটা ডিসটেন্সে মনে হচ্ছে সেটা হচ্ছে 0.10 মিটার। আর নেক্সট হচ্ছে তার বিপরীত পৃষ্ঠ থেকে যখন দেখা যাচ্ছে তখন ডিসটেন্সটা রয়েছে 0.04 মিটার। 0.04 মিটার। এগুলো সবই আপাতত বুঝতে পারছো, যেটা বাইরে থেকে দেখে মনে হচ্ছে। আর যে ঘনক রয়েছে স্বচ্ছ, তার স্বাভাবিকভাবে কোনো প্রতিসরাঙ্ক থাকবে। তো এবার প্রশ্ন বলেছে দ্বিতীয় পৃষ্ঠ থেকে বুদবুদে প্রকৃত দূরত্ব কত সেটা নির্ণয় করতে হবে। তো তোমাদের যেটা মনে নিশ্চিত আছে সেটা হচ্ছে যে আপাত গভীরতা কিংবা উচ্চতা যাই বলো, তার সঙ্গে যে প্রকৃত গভীরতা সমান, যে আমরা ফর্মুলা বলেছিলাম তোমার নিশ্চিত মনে আছে, সেটা ছিল কি μ2/μ1। এই ক্ষেত্রে μ2 মানে যে ঘনকটা, সেই ঘনকের প্রতিসরাঙ্ক আমি ধরলাম μc, আর বাইরে তো বায়ু রয়েছে, তাহলে বায়ুর প্রতিসরাঙ্ক ধরলাম μa। যেহেতু আমাদের প্রশ্নে বলেছে বুদবুদের প্রকৃত দূরত্ব নির্ণয় করার কথা বলেছে, তাহলে আমরা এভাবে বলতে পারি যে আপাত গভীরতা দ্বিতীয় ক্ষেত্রে, এই তলের ক্ষেত্রে যেটা দেখলাম সেটা হলো 0.04। প্রকৃত গভীরতা যেটা আমাদের দরকার সেটাকে আমি h ধরলাম, কিংবা হাইট যাই বলো h ধরলাম। তো এই ক্ষেত্রে μc/μa রয়েছে। তো আমরা এই আপাত গভীরতা আর এই যে প্রকৃত গভীরতা রয়েছে, আমরা এটাকে এখানে যে বইতে যেভাবে বলা রয়েছে আমরা সেইভাবেই কাজে লাগাবো। সেটা হচ্ছে আমরা ইকুয়েশনটা লিখব। সেই ইকুয়েশনটা কেমন লিখব? না, এই ক্ষেত্রে বস্তুটা কোথায় আছে? না, বুদবুদটা রয়েছে ঘনকের মধ্যে। তাহলে লেখাটা একটু ভুল হয়েছে। μ2টা কি ছিল না, যেখান থেকে দেখা হচ্ছে বাইরে থেকে, তাহলে সেটা হচ্ছে μa। আর μ1 হচ্ছে যেখানে বস্তু থাকে। তো বস্তু কোথায় আছে? মানে বায়ুর বুদবুদ ঘনকের মধ্যে আছে, তার প্রতিসরাঙ্ক কত? μc। ঠিক আছে, তাহলে আপাত গভীরতার মান কত দেখতে পেয়েছি? 0.04। প্রকৃত গভীরতা আমরা h ধরলাম, μa 1, μc। তাহলে এখান থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি, তাহলে 0.04 সমান h/μc। এবার এটা আমরা একটা সমীকরণ হিসাবে রাখছি। যেহেতু আমাদের এখানে বলেছে বুদবুদের প্রকৃত দূরত্ব কত সেটা জিজ্ঞেস করছে, তো যেহেতু মিউসিক মান আমাদের কাছে নেই, তো এইখান থেকে আমরা কাজ করব এই ইকুয়েশন থেকে μc বের করব h/0.04 থাকলো। এবারে আমরা এই পৃষ্ঠ থেকে দেখব, এই পৃষ্ঠের জন্য যেরকম বের করলাম, এই পৃষ্ঠ থেকে কত দূরত্বে রয়েছে? না, 0.10 মিটার ডিসটেন্সে রয়েছে। আর সাইডের যেটা হচ্ছে টোটাল, যেটা মানে বাহুর দৈর্ঘ্য, যেহেতু ঘনক প্রত্যেকটি বাহু একই মাপেরই হচ্ছে, সেটা হচ্ছে 0.21 মিটার। তো এর জন্য আমরা সমীকরণ লিখব। সেই সমীকরণটা আমাদের কেমন হবে? না, 0.04 এর জায়গায় হবে কত? 0.10। এইবারে প্রকৃত গভীরতা কত হবে? না, মোট সাইজটা কত? বাহুর দৈর্ঘ্য সেটা হচ্ছে 0.21।
এইখান থেকে আমরা জেনে যাচ্ছি প্রকৃত গভীরতা কত, যেটা h, যেটা বের করতে হবে। তাহলে 0.21 মাইনাস h ইকুয়ালস টু 1 মানে বায়ু প্রতিসরাঙ্ক বাই মিউ সি। তাহলে দেখো মিউ সির মান আমরা এইখানে পেয়েছিলাম, সেই মানটা এখানে বসাতে পারি। তাহলে এখানে বসালে কত আসবে না 0.04 বাই h। এই সমীকরণটা আমাদেরকে কিন্তু সমাধান করতে হবে। তো সমাধান করার জন্য আমরা যদি এইভাবে করি 0.21 মাইনাস h বাই h, তো এটাকে আমি সমাধান করে দেখছিলাম এরকম আসছে। তো সমাধান করার পর যেটা আমরা পেয়েছি সেটা হচ্ছে এই ক্ষেত্রে পেয়েছি 2.5, এখানে -1 ছিল সেটা এদিকে এলো, তাহলে 0.21 বাই h। তো আমি সমাধান করে পেলাম h ইকুয়ালস টু 0.21 বাই 3.5। তোমরা ভাগ করে দেখো পাওয়া যাচ্ছে 0.06 মিটার। তো অঙ্কটা একটু বড়, এন্ট্রান্সের জন্য একদম উপযুক্ত অঙ্ক। এইচএস যদি আসে তাহলে বেশি নাম্বারই আসে, এক নম্বরে স্বাভাবিকভাবে আসবে না। অঙ্কটা একটু বোঝার ব্যাপার রয়েছে। তো উত্তর দেখো, তোমার একটা অপশন কিন্তু রয়েছে। তোমরা এরপর 23 এর দাগের প্রশ্নটা দেখো, এটা জাস্ট লজিক লাগালেই হয়ে যাবে, জাস্ট একটু বলে দিলেই হয়ে যাবে। তো 23 এর দাগে যে প্রশ্নটা রয়েছে সেই ক্ষেত্রে দেখো আমি আর ড্রয়িং করছি না, সেই ক্ষেত্রে ধাপে ধাপে দেখবে এরকম পর 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 স্তরগুলো রয়েছে 23 এর দাগের প্রশ্নতে। প্রত্যেকটা স্তরে প্রতিসরাঙ্কের মান কিন্তু ডিফারেন্ট রয়েছে, এরকম রয়েছে দেখবে প্রত্যেকটা স্তরে। তার মধ্যে দেখবে যে কাঁচের টুকরোকে তার মধ্যে ফেলা হচ্ছে তার প্রতিসরাঙ্ক রয়েছে 1.61, ঠিক আছে। এইবারে যতগুলো রয়েছে তার মধ্যে দেখবে সি এর দাগে যে স্তরটা রয়েছে, অর্থাৎ যে স্বচ্ছ তরল রয়েছে তার প্রতিসরাঙ্ক হচ্ছে 1.61, আর বাকি কোনোটাই কিন্তু 1.61 নয়। তো তোমরা জানো একই প্রতিসরাঙ্কযুক্ত যদি আরেকটা কোনো বস্তু একই প্রতিসরাঙ্কযুক্ত সেই মাধ্যমে প্রবেশ করে, সে তখন কিন্তু ইনভিজিবল হয়ে যায়, দেখতে তাকে পাওয়া যায় না। যেরকম আমরা দেখেছি গ্লিসারিনের মধ্যে কাঁচের দণ্ড প্রায় অদৃশ্য হয়ে যায়। কেন? দুজনের প্রতিসরাঙ্কের মান প্রায় ক্লোজ, খুবই কাছাকাছি কিংবা একই বলতে হবে। তো এই ক্ষেত্রে দেখো কোনটা তাহলে উত্তর হবে? অপশন সি, যে তরল আছে বেগুনি রঙের মতো সেইটা। তাহলে সেটা কোন অপশন রয়েছে? সেটা হচ্ছে অপশন বি। তাহলে 23 এর জায়গায় হবে অপশন বি। একটু লজিক ফলো করলে উত্তরটা পারবেন আমরা। নেক্সট যেটা আমরা এখন আলোচনা করব সেটা হচ্ছে কোশ্চেন নাম্বার 24। এইটা আমাদের একটু আলোচনা করলেই হবে। সেটা হচ্ছে কোশ্চেন নাম্বার 24 এ যা প্রশ্ন দেওয়া রয়েছে, দেখবে দুটো প্রতিসরাঙ্ক দেওয়া রয়েছে। তো দুটো প্রতিসরাঙ্কের মধ্যে তোমাদের কি বলেছে না 1.5 প্রতিসরাঙ্কের একটি লেন্সকে 1.5 প্রতিসরাঙ্কের মাধ্যমে রাখা হবে। তখন জিজ্ঞেস করা যাচ্ছে তাহলে কাঁচ দিয়ে তৈরি, তার প্রতিসরাঙ্ক জানি আমরা 1.5, আর যে মাধ্যমে রাখা আছে সেটাকে আমি μ2 ধরলাম, সেটাও হচ্ছে 1.5। এবার জিজ্ঞেস করেছে মাধ্যম সাপেক্ষে লেন্সের নতুন প্রতিসরাঙ্ক। তো μ1 যেটা সেইটা যে 1.5 রয়েছে সেইটা হচ্ছে কার না লেন্সের, আর এইটা হচ্ছে মাধ্যম কিংবা মিডিয়াম। তো জিজ্ঞেস করেছে মাধ্যমের সাপেক্ষে লেন্সের প্রতিসরাঙ্ক। তাহলে এই ক্ষেত্রে μ2, তাহলে এই যে μ2 মানটা যেটা রয়েছে আমি তাহলে এইভাবে প্রকাশ করব, যেটা 2 আছে এটা 1 রয়েছে, তাহলে আমরা এরকম বলবো এখানে 2 এখানে 1 লিখব। কেন? মাধ্যমের সাপেক্ষে লেন্সের প্রতিসরাঙ্ক। তো এইটাকে আমরা কিভাবে লিখতে পারি? আমরা জানি থিওরিতে পড়েছি μ1 বাই μ2। তো যাই হোক ভ্যালু তো একই আছে, ওই জন্য উত্তর কিন্তু 1 হবে। ওই জন্য দেখবে 24 এর জায়গায় উত্তর হচ্ছে 1, মানে অপশন সি। নেক্সট হচ্ছে কোশ্চেন নাম্বার 25। এটা করতেই হবে না, এটা তোমাদের বইতে কোথায় করে দেওয়া আছে সেটা বলে দিই। পেজ নাম্বার 613 হর্সে 10 এর দাগ। পেজ নাম্বার 613 হর্সে 10 এর দাগে দেখবে উত্তর 60 ডিগ্রি। এটা কিন্তু 1 নাম্বার থেকে বরং 2 নম্বরের প্রশ্ন। এটা একটু বোঝার ব্যাপার রয়েছে, ডায়াগ্রামটা দেখবে ভালো করে তাহলে বুঝতে পারবে। তাহলে দেখবে তোমরা, আবার বলছি পেজ নাম্বার 613 আগের বছর এডিশনের বই, হর্সে
প্রশ্ন উত্তরে 10-এর দাগ। নেক্সট হচ্ছে আমাদের কোয়েশ্চেন নাম্বার 26, একটা ভালো প্রশ্ন রয়েছে। কোয়েশ্চেন নাম্বার 26 এর যে প্রশ্নটা রয়েছে সেই প্রশ্ন নিয়ে একটু আলোচনা করব। এখানে বলা রয়েছে একটি আলোক রশ্মি আলোকীয় ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে গেল, মাধ্যম দুটির মধ্যে সংকট কোণ হচ্ছে সি, যেটা থিটা সি আমরা ধরলাম, এখানে হচ্ছে সি। রশ্মিটির সর্বাধিক চ্যুতি, তাহলে মোটামুটি যদি একটা ড্রয়িং করে বোঝানো হয়, তাহলে এইটা আপতিত রশ্মি, তাহলে সংকট কোণে যদি আপতিত হয় তো স্বাভাবিকভাবে গা ঘেঁষে চলে যাবে, তাহলে এটা হচ্ছে তার প্রতিসরণ কোণ। তো এই ক্ষেত্রে বলা হয়েছে যে চ্যুতি কত হবে, বুঝতে পারছো ঘন থেকে লঘুর দিকে যাচ্ছে, মাধ্যম ঘেঁষে চলে যাচ্ছে, তো সাধারণত এটা হয়ে থাকে। তো এই ক্ষেত্রে আর যদি আমি 90 ধরি, আই তো বুঝতে পারছো আপতন কোণটা সংকট কোণের সমান, তাহলে 90 মাইনাস সি। তো ওই জন্য দেখবে অপশন রয়েছে অপশন বি, সেখানে এরকম একটা অপশন রয়েছে পাই বাই 2c, 90 মানে পাই বাই 2, তো লিখতে পারি আমরা। তো এইভাবে করবে তোমরা। 27 তোমরা জানো সংকট কোণ আলোর বর্ণ এবং যে দুটো মাধ্যম আছে তার প্রকৃতির উপর নির্ভর করে, তার মানে আলোর বর্ণ এবং মাধ্যম দুটি যে প্রকৃতি মানে তাদের প্রতিসরণ করে। তার উত্তর হবে অপশন সি। কোশ্চেন নাম্বার 28 যখন করবে, তো 28 এ তোমাদের করতেই হবে না, উত্তর কোথায় বসে দেওয়া আছে আমি বলে দিচ্ছি। এখানে সমকোণী সমদ্বিবাহু নিয়ে প্রশ্ন রয়েছে, প্রিজমের উপাদানের প্রতিসরণ জিজ্ঞেস করা হয়েছে। যদি রশ্মি নির্গত না হয় অতিভুজে, অর্থাৎ এরকম যদি সমকোণী হয় তাহলে নির্গত হবে না, সে অতিভুজে গা ঘেঁষে বেরিয়ে যাবে। তো এই শর্তটা তোমাদের বইতে আছে, সেটা হচ্ছে কি, যখন মিউ এর মান, এটা হচ্ছে পেজ নাম্বার 602, পেজ নাম্বার 602 এ প্রশ্ন নাম্বার 1, পেজ 602 এর প্রশ্ন 1, সেই ক্ষেত্রে দেখবে এই উদাহরণ অঙ্কটায় দেখবে মিউ এর মান বের করা হয়েছে। তো মিউ এর যে মান বের করা হয় সেই মান বেরিয়েছে কত না √2। তো এই ক্ষেত্রে যেহেতু প্রশ্নে বলাই রয়েছে কত হবে মান, তো লেস দ্যান ইকুয়ালস টু ইকুয়ালস টু টাই ধরলাম। তো √2 এর মান তোমরা জানো 1.414 হয়, ওই জন্যই দেখবে এইখানে কোশ্চেন নাম্বার 28 এ অপশন বি রয়েছে। তো অঙ্কটা তোমরা দেখবে 601 পাতায় রয়েছে, 602 পাতায় রয়েছে প্রশ্ন নাম্বার 1 উদাহরণে। তো শর্ত এরকমই ছিল, লেস দ্যান ইকুয়ালস টু √2, আমি ইকুয়াল টুটা ধরলাম অপশন ওয়াইজ। তো এই ক্ষেত্রে দেখো কোশ্চেন নাম্বার 29 আর 30 তো ভালো প্রশ্ন। তো 29টা খুবই সহজ প্রশ্ন, যে গভীরতা নিয়ে মনে করে দেখো ছিদ্রের ব্যাসার্ধ নিয়ে আমরা একটা ফর্মুলা কিন্তু ডিরাইভ করেছিলাম, r equals to h mu square minus 1, নিচে একটা ছিল √3। তো এই যে রাশিমালাটা রয়েছে, তো এটা প্রশ্নটা তোমরা পড়বে, আমি পড়ছি না, ভিডিও অনেক লম্বা হয়ে যাবে, আরো অনেক অঙ্ক রয়েছে। তো তোমরা প্রশ্নটা নিজেরাই পড়ো। কোশ্চেন নাম্বার 29 এ দেখবে জলের প্রতিসরণাঙ্ক দেওয়া রয়েছে আর ব্যাসার্ধ মান জিজ্ঞেস করেছে। তোমাদের শুধুমাত্র কাজ হবে এই ফর্মুলা দিয়ে অনেকগুলো অঙ্ক আমাদের এইচএসও খুব কাজে লাগে, আর প্রমাণটাও এইচএস ইম্পর্টেন্ট রয়েছে। তো h এর মান যেটা দেওয়া নেই, তো h এর মানটা ওরকমই রেখে দেবো আমরা। এইবারে রয়েছে কি 4 এর 3, তাহলে 4 স্কয়ার বাই 3 স্কয়ার মাইনাস 1, তাহলে এখান থেকে তোমরা কাজ করবে সরাসরি 4 এর 3 এর হোল স্কয়ার করে নেবে। তাহলে h বাই কত আসছে এখানে না 16 মাইনাস 9 আর আবার 9, তাহলে এখান থেকে দেখো 3h আর এখান থেকে আসছে কত √7। তাহলে দেখো r equals to কত আসছে 3 বাই √7 into 8। তো এটা করবে। নেক্সট যেটা আমরা করব এখন, যেটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, একটা সিবিএসসি 2000 সাথে যে প্রশ্নটা, তো এই প্রশ্নটা আমরা ভালো করে শিখব। সেটা হচ্ছে কোশ্চেন নাম্বার 30। কোশ্চেন নাম্বার 30 তে দেখবে একটা তরলপূর্ণ পাত্রের তলদেশে, মানে এরকম রয়েছে পাত্রটা, তার তলদেশে একটা কয়েন রাখা আছে, ঠিক আছে, তার তলদেশে একটা কয়েন আছে এখানে, আর এই দুটো হাইট দেওয়া রয়েছে, এটা হচ্ছে 4 সেমি আর এইটাও 4 সেমি, আর এইটা রয়েছে 3 সেন্টিমিটার 3 সেন্টিমিটার। আলোক রশ্মি এইভাবে এসছে, আসার পর এই বরাবর চলে গেছে, ঠিক আছে। তো এইটা এখান থেকে আছে, মানে আমরা মোটামুটি কিন্তু এটা ধরতে পারি যে এই কোণা থেকে আলোক রশ্মিটা আসছে, কারণ খুবই ক্লোজ। কয়েন থেকে তো আসছে, কয়েনের এই অংশ থেকেও আসতে পারে, সেও তো একটা বস্তু। তো এবারে জিজ্ঞেস করেছে যে
এই বরাবর যদি যেতে হয় তাহলে তোমরা বুঝতে পারছো এই আপতন কোণটা নিশ্চিত দুই মাধ্যমে, এই যে তরলপূর্ণ পাত্র এবং বায়ুর সাপেক্ষে যে মাধ্যম, তার সাপেক্ষে এটা কার সঙ্গে সমান হবে না তার সংকট কোণের সঙ্গে সমান হবে আপতন কোণের মান, অর্থাৎ I কিন্তু θc হতেই হবে। তো সেটা হবেই, না হলে এই যে রয়েছে বিভেদ তল সেটা কিন্তু ঘেঁষে কখনই আলোকরশ্মি যাওয়ার কথা নয়। তো যাচ্ছে যেহেতু ডায়াগ্রামে প্রথমেই বলা রয়েছে, তো আমরা সেটা ধরতে পারি। তো এই ক্ষেত্রে আমরা যদি এইটাকে H আর এইটাকে R ধরি, কেন ধরবো তার কথা একটা কারণ রয়েছে। তার কারণ হচ্ছে দেখো এইখান থেকে যে আলোকরশ্মি যে যাচ্ছে তাহলে বুঝতে পারছো এই ব্যাসার্ধই কিংবা এইটাকে নিয়ে একটা যে বৃত্তের মতো হচ্ছে তার মধ্যেই দেখতে পাবে তোমরা এই সম্পর্কণ যেটা হয় পুকুরে কিংবা কোনো জলাশয়ের নিচে মাছ যখন দেখে সে কিন্তু সেই জল এবং বায়ু যে সংকটন রয়েছে 49 ডিগ্রি সেই অর্ধশীলকোণ যুক্ত একটা শঙ্কুর মধ্যেই সবকিছু দেখতে পায়। তো একইভাবে এই ক্ষেত্রেও তাই হবে। তাহলে I θc যদি হয়, যদি আমি এখন দেখতে পাচ্ছি এটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল যেহেতু এটা 90 ডিগ্রি, তাহলে আমরা কিন্তু এখান থেকে এটা লিখতেই পারি R/H। তো এই যে tan θc মানে তোমরা জানো যে sin θc বাই cos θc, r এর মান রয়েছে 3 আর h এর মান রয়েছে 4। এইবারে দেখবে আমাদের এখানে যে প্রশ্নে কোনো সেরকম কোনো কিন্তু তথ্য দেওয়া নেই, আর কিছুই দেওয়া নেই, কিন্তু তোমরা কিন্তু ভেবে দেখো sin θc সমান কত হবে? 1/μ হয়। তো এটা যদি আমি এখানে প্রয়োগ করি তাহলে 1/μ আর cos θc মানে 1 - sin² θc, অর্থাৎ এইটা। তো এটাতে বুঝতেই পারছো আমরা কি পেতে চলেছি। না আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে দুদিক থেকে যে 1/μ আসছে, তো নিচে কি থাকবে μ² - 1 বাই equals to 3/4। তো আমাদের এখানে কিন্তু বের করতে যেটা বলেছে সেটা হচ্ছে v বের করতে বলেছে, মানে এর ভেতরে আলো গতিবেগ কত। v বের করতে গেলে আমরা জানি μ equals to c/v, অর্থাৎ v equals to c/μ ফর্মুলাটা লাগে। তাহলে v এর মান বের করতে গেলে আমাদের μ লাগবে, সেই μটা আমরা এখান থেকে উদ্ধার করতে হবে আমাদের। তাহলে এখান থেকে যদি উদ্ধার করতে হয় তাহলে μ² - 1 equals to কত আসছে 16/9। তাহলে μ² হচ্ছে 16 প্লাস 9/9, তাহলে 25/9। তাহলে μ হচ্ছে 5/3। তাহলে μ এর মান হচ্ছে 5/3 means 1.67। তাহলে গতিবেগ কি করে পাবো? আলো গতিবেগ শূন্য মাধ্যমে বাই μ, তাহলে 3 × 10⁸ বাই 1.67। তো আমি ডিভাইড করে দেখছিলাম এর মান আসছে কিন্তু 1.796 10⁸ মিটার পার সেকেন্ড। যেহেতু 1.796 অ্যাপ্রক্সিমেটলি 1.8 লেখা যায়, তো এই জন্য তোমাদের দেখবে বইতে যে অপশনটা রয়েছে সেটা কিন্তু রয়েছে 1.8 রয়েছে অপশন, তো সেটা আমরা করতে পারি। নেক্সট যে প্রশ্ন রয়েছে সেটা আবার কিন্তু এই ফর্মুলা ইউজ করেই হবে, তো আমি একসাথেই বলে দিই। তো এটা যেটা রয়েছে দেখবে, আচ্ছা তার আগে 31 তো তোমরা পারবে, 32 তে যেটা রয়েছে যেটা এমসি প্রশ্ন এই জন্য বলছি একই রকমই প্রশ্ন। তো 32 তে এই যে ফর্মুলা 29 এসেছিল সেটাকে আমরা ইকুয়ালি অ্যাপ্লাই করতে পারবো। সেটা হচ্ছে r = h/√1/1। তো 32 নিউমেরিক্যালস দেখবে 12 সেন্টিমিটার নিচে রয়েছে, তার মানে সেটা হচ্ছে হাইট। তাহলে আমরা ইজিলি এই যে h এর যে মান রয়েছে সেই h এর মানটা আমরা সেখানে বসিয়ে নেব। আর μ এর মান কত রয়েছে আমাদের 4/3 রয়েছে, সো 4/3 হোল স্কয়ার মাইনাস 1। তো এটাকে জাস্ট সমাধান করবে, আমি সমাধান করে দেখেছি কিছুই নেই, টু লাইনে হয়ে যাবে। তো সমাধান করে তোমাদের সমাধান করতে হচ্ছে না, কারণ হচ্ছে √7 ওরকমই রয়েছে উত্তরে। তো অপশন বি, তাহলে ক্যালকুলেটর প্রেস করো, কষ্ট হবে না। নেক্সট যে প্রশ্নটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে 33। তোমরা সেখানে দেখবে এটা ভালো প্রশ্ন। এইখানে আলোকরশ্মি যখন একটি মাধ্যম থেকে অন্য মাধ্যমে প্রতিসৃত হয় তখন তার বেগ দ্বিগুণ হচ্ছে। তাহলে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের জন্য
সংকট কোণের মান কত হবে, এটা হচ্ছে কোশ্চেন নাম্বার 33 এমসিকিউ 622 পেজ। তো এইটা আমরা একটু আলোচনা করব। তোমরা প্রশ্নটা একটু ভালো করে পড়ো, কিভাবে হবে মাথায় ভাবো। তাহলে এই প্রশ্নতে আমরা প্রয়োগ করব এখন। তো লক্ষ্য করে দেখবে ওই প্রশ্নতে যা তথ্য দেওয়া রয়েছে, তার প্রথম এবং দ্বিতীয় দুটো মাধ্যম রয়েছে। তাহলে আমি এইরকম যদি ধরি প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক, তো এখানে বলেছে গতিবেগ দ্বিগুণ হয়। তো তোমরা জানো বেগের সঙ্গে যে সম্পর্কটা আমরা থিওরি পড়ার সময় VA/VB বলেছিলাম, সেটা আমি 1-2 লিখছি। তো দ্বিতীয় মাধ্যমে স্বাভাবিক বলেছে যে দ্বিগুণ হয়ে যাচ্ছে। তাহলে আমরা এখান থেকে লিখতে পারবো যে V1/2V1। তাহলে এখান থেকে বুঝতেই পারছো কেটে যাচ্ছে V1 তাহলে পাওয়া যাচ্ছে কত না, পাওয়া যাচ্ছে শুধুমাত্র 1/2। তো সেটা আমরা লিখে নেব 1/2। তাহলে 1/2 লিখে নিলাম। এই 1/2 লেখার পর আমরা কি করব না, আমরা এই যে 1 = 1/2 পেলাম। তো এখানে যেহেতু আমাদের সংকট কোণের কথা জিজ্ঞেস করেছে, তাহলে সংকট কোণের যে ফর্মুলা জানো 1/μ। তো সেই মিউটা কত, যদি আমরা 1/, লিখি তাহলে μ1 লিখতে হবে, আর যদি না লিখতে চাই তাহলে লিখতে হবে 1μ2। তাহলে এই ক্ষেত্রে 1/2μ1, তার মানে কি 1/2। এই যে দেখো থিটা সি এর মান আসছে কত 1/2। আমাদের এখানে যে উত্তরটা দেওয়া হয়েছে তোমরা জানো এটা কার মান, তাহলে থিটা সি = 30 ডিগ্রি। তো 33 এর জায়গায় দেখবে অপশন এ তে রয়েছে কিন্তু 30 ডিগ্রি। তাহলে এটাই হবে। নেক্সট 34 এর জায়গায় দেখবে আমাদের একটা কাঁচের তৈরি প্রিজম রয়েছে। তো সেই প্রিজমে এরকম একটা পোর্শন রয়েছে, দেখো একটা এরকম একটা প্রিজম রয়েছে, তার উপরে একটা তরলের এরকম একটা স্তর রয়েছে এরকম, ঠিক আছে। এবারে এখানে রশ্মি এরকম আপতিত হচ্ছে, এটা তার অবিলম্ব, আর এই কোণটা দেওয়া রয়েছে 60 ডিগ্রি, আর এটা হচ্ছে 30 ডিগ্রি। আর এইটা হচ্ছে প্রিজমের যে তিনটে কোণগুলো সেগুলো রয়েছে এরকম রয়েছে। তো 60 ডিগ্রি, 90 ডিগ্রি, 30 ডিগ্রি। এবার প্রশ্ন তোমরা বইটা ভালো করে দেখবে। আমি মূল ব্যাপারটা আসি। বলছে মিউ এর কোণ মানের জন্য এসি তলে আলোক রশ্মির পূর্ণ প্রতিফলন সম্ভব। আলোক রশ্মির পূর্ণ প্রতিফলন যদি সম্ভব হয় তাহলে আলোক রশ্মি এই বরাবর যাবে না, এই বরাবর কিন্তু ফিরে আসবে প্রথম মাধ্যমে। যদি আমি এর প্রতিসরাঙ্ক μ1 আর এর μ2 বলি, আমাদের প্রথমটা দেওয়া রয়েছে μ1টা, μ2টার কথা জিজ্ঞেস করছে। তাহলে দেখো স্নেলের যে সাধারণ সূত্র ছিল সেটা এরকম ছিল। তাহলে এই ক্ষেত্রে μ1 মানে 3/2, আপতন কোণ তো দেখতেই পাচ্ছ কত আছে sin 60 ডিগ্রি। μ2 জানি না, sin i2। এবার sin i2 এর ক্ষেত্রে কত হবে না, যদি পূর্ণ প্রতিফলন হয় তাহলে সে দ্বিতীয় মাধ্যমে যাবে না। তাহলে একটা পসিবিলিটি থাকছে, যেটা মিনিমাম পসিবিলিটি, সেটা সেই তল ভেসে যেতে হবে। তখন প্রতিসরণ কোণ কত হবে না, তখন প্রতিসরণ কোণ হবে 90 ডিগ্রি। তাহলে আমরা এখান থেকে কত লিখবো, sin 90 ডিগ্রি। তো দেখতেই পাচ্ছ তাহলে এখান থেকে মান যেটা আসছে সেটা হচ্ছে এইটা। তাহলে এই যে মানটা আমরা এইখানে পাচ্ছি আর কি, তো এই মানটা এখানে কত 3√3/4। তো এই মানটা হতে হবে এই বরাবর যাবে, কিন্তু পূর্ণ অভ্যন্তরে প্রতিফলন হবে, তার মানে কি ভেতরে আসতে হবে। তার মানে মিউ এর মান এর থেকে কম হতে হবে, তখনই সে কিন্তু ভেতরে আসবে। তো এই জিনিসটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে, কম হলেই কিন্তু সে ফিরে আসবে। তো এইটা দেখবে
যেহেতু আপতন কোণের মান সংকট কোণের থেকে বেশি হলেই এটা সম্ভব হয়। তো তোমরা এটা মাথায় রাখবে, এটা হচ্ছে অপশন সি। নেক্সট যে প্রশ্নটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে কোশ্চেন নাম্বার 37। তো 37 এর যে অঙ্কটা রয়েছে সেই ক্ষেত্রে দেখবে প্রিজমে প্রতিসরক কোণের মান দেওয়া হয়েছে, সেটা হচ্ছে 60 ডিগ্রি, আর চ্যুতি কোণের মান দেওয়া রয়েছে যেটা ন্যূনতম চ্যুতি কোণ সেটা হচ্ছে 30 ডিগ্রি। এইবারে তাকে একটি তরলে নিমজ্জিত করা হয়েছে, তখন ন্যূনতম চ্যুতি কোণ 30 ডিগ্রি হয়েছে যখন তরলে নিমজ্জিত করা হয়েছে। তো তরল সাপেক্ষে কাঁচের সংকট কোণ কত? প্রিজমটা যেহেতু কাঁচের তৈরি, তো আমরা এই ক্ষেত্রে তরল সাপেক্ষে কাঁচের যে প্রতিসরাঙ্ক সেটা লিখব। তো সেইটা আমরা এইভাবে লিখছি, যেটা ফর্মুলা ছিল আমাদের, কিন্তু এইখানে পাতলা প্রিজম বলা নেই, তাহলে এই ফর্মুলাটাই রাখতে হবে, কারণ পাতলা প্রিজম তো এখানে বলা নেই। তো এইখান থেকে আমাদের যে কাজটা হবে সেইটা আমরা এইখানে মানগুলো বসিয়ে উত্তর বের করতে হবে। তাহলে sin 60 প্লাস 30/2 আর এখানে আবার sin 60/2। তো বুঝতেই পারছো এখান থেকে কত আসবে, একটা আসছে কত sin 45, তাহলে 1/2 আর এখানে আসছে 1/2। তো আমাদের এখানে মানগুলো বসানো হলো, তো এখান থেকে আমরা যে মানটা পেলাম একটা √2 পেলাম। এবার আমরা জানি যে ক্রিটিক্যাল অ্যাঙ্গেল যেটা হয় আর কি sin θ, সেটা স্বাভাবিকভাবে এটা হবে। তো এটা যদি বসাই তাহলে কত আসবে 1/√2, তাহলে θ c হচ্ছে 45 ডিগ্রি। এবার আমরা প্রশ্নতে ফিরে যাব, সেখানে কি জিজ্ঞেস করেছিল? সংকট কোণ, তাহলে হবে অপশন বি। এটা খুব ভালো প্রশ্ন, আমাদের এইচএসএ ভালো লাগতে পারে, তোমরা ভালো করে করবে তোমরা। নেক্সট হচ্ছে কোশ্চেন নাম্বার 38। কোশ্চেন নাম্বার 38 এ তোমরা দেখবে একটা আলোকরশ্মি একটি সমবাহু প্রিজমের মধ্য দিয়ে এইভাবে এলো যাতে করে আপতন কোণ নির্গমন কোণে সমান হবে। তাহলে আপতন কোণ নির্গমন কোণের সমান, আর সেটা কত? 45 ডিগ্রি। আর প্রতিসরক কোণ 60 ডিগ্রি, যেহেতু এখানে প্রশ্নতে বলেই দিয়েছে যে সমবাহু ত্রিভুজ। তো সমবাহু ত্রিভুজ কেন? সমবাহু প্রিজম, তার সমবাহু ত্রিভুজের মতো তার প্রধান ছেদটা, সেই জন্য তার কোণটা আমরা 60 ডিগ্রি ধরছি। এইবারে জিজ্ঞেস করেছে যে চ্যুতি কত হবে। তো তোমরা একদম সহজে এটা করতে পারো, যে ফর্মুলা ছিল চ্যুতি, সেটা এইটা, দুটো ইকুয়াল হয়ে গেছে, তাহলে 45 45 আর এখানে 60 ডিগ্রি, বিয়োগ করলে 30 ডিগ্রি। নেক্সট কোশ্চেন যেটা রয়েছে সেটা হচ্ছে কোশ্চেন নাম্বার 39। প্রিজমের প্রতিসরক কোণ দেওয়া হয়েছে, প্রিজমের প্রতিসরক দেওয়া হয়েছে μ = 2√2 দেওয়া হয়েছে, আর প্রতিসরক কোণ রয়েছে 60 ডিগ্রি। ন্যূনতম চ্যুতিতে নিশ্চিত হলে আলোকরশ্মি আপতন কোণ কত হবে সেইটা জিজ্ঞেস করেছে কিন্তু। তো এটা আমরা করার সময় কি করব না, তোমরা জানো μ = কত হয় না sin i/sin r। এবার ন্যূনতম চ্যুতির কথা চলে এসেছে যেহেতু, তো এটাকে আমরা তখন কেমন লিখি না sin a + Δm/2 আর sin a/2, তো এরকম লিখে থাকি। তো আমাদের μ এর মান দেওয়া রয়েছে, তো এই ক্ষেত্রে i এর কথা জিজ্ঞেস করেছে যেহেতু, i মানে বুঝতেই পারছো এইটা হচ্ছে i, তাহলে sin i/sin a/2, তাহলে sin i = μ sin a/2। এই যে μ sin a/2 রয়েছে, এবারে μ এর মান আমাদের কাছে রয়েছে √2 আর sin 60/2, তাহলে sin 30 1/√2। তাহলে তুলনা করো, 1/√2 মানে কত? sin π/2। তাহলে তুলনা করলে কি হচ্ছে i = পাওয়া যাচ্ছে 45 ডিগ্রি। সেই জন্য দেখো এই ক্ষেত্রে উত্তর রয়েছে
45 ডিগ্রি, সেটা হচ্ছে অপশন এ। নেক্সট হচ্ছে কোশ্চেন নাম্বার 40। এটা একদমই সহজ, শুধু একটু লজিক লাগালেই হবে। কোশ্চেন নাম্বার 40 তে দেখবে এরকম একটা প্রিজম রয়েছে, আর সেইখানে এরকম রয়েছে, কিন্তু প্রিজমের মধ্যে যে রশ্মিটা রয়েছে সেটা কিন্তু এরকম টাইপের রয়েছে, মানে এটা কিন্তু ভূমির সমান্তরাল নেই। আর এরকম রয়েছে শেষের নির্গত রশ্মিটা, সেটা হচ্ছে PQ QR RS, PQ QR আর শেষে S। প্রশ্ন এখানে বলা রয়েছে এই কোণগুলো হচ্ছে বিটা, আর এই আপতন কোণ যেটা রয়েছে এই ক্ষেত্রে দেখতে পাচ্ছ, সেইটা আপতন কোণ বলাটা ভুল হবে। যে প্রতিসূত রশ্মি যেটা রয়েছে প্রিজমের মধ্যে সেইটা কিন্তু প্রিজমের এই সারফেসের সঙ্গে কোণটা করেছে আলফা। তো এই আলফা আর বিটার মধ্যে সম্পর্ক, মানে দেখো প্রিজম যেহেতু ন্যূনতম চ্যুতির অবস্থানে রয়েছে, প্রিজমে ন্যূনতম চ্যুতির অবস্থানে থাকার জন্য কি করে বুঝলাম আছে না, বলা আছে দেখো শেষ লাইনে, যদি প্রিজমটি ন্যূনতম চ্যুতিতে থাকে, প্রিজমটি ন্যূনতম চ্যুতির অবস্থানে থাকতে হলে এই যে রশ্মিটা আছে তাকে কিন্তু ভূমির সমান্তরাল হতে হবে এরকম। তাহলে ভূমি যদি সমান্তরাল হতে হয়, এরকম যদি হয়, তাহলে স্বাভাবিকভাবে এটা যদি বাহু হয় তাহলে এই কোণটা যা হবে এই কোণটা তাই হবে, যেরকম আমরা অনুরূপ কোণে দেখেছি। তাহলে উত্তর হবে আলফা ইকুয়ালস টু পি বিটা, যেটা দেখবে তোমাদের অপশন এ তেই রয়েছে আলফা ইকুয়ালস টু বিটা। পরের প্রশ্নতে আমরা যাব, সেটা হচ্ছে কোশ্চেন নাম্বার 41। কোশ্চেন নাম্বার 41 একটু সমস্যা রয়েছে, তার কারণ বলি। এখানে দেখবে প্রতিসরাঙ্কের মান রয়েছে জল 3/4, জলের প্রতিসরাঙ্ক 3/4 হয় না, সেটা হয় 4/3। তো এই জন্য এই অঙ্কে কিন্তু উত্তর ম্যাচ করবে না, তোমরাই করবে, আমি তোমাদেরকে হিন্ট দিয়ে দিচ্ছি, কিন্তু উত্তর কিন্তু মিলছে না। তার কারণ আছে মানটা ভুল দেওয়া রয়েছে, ওই জন্যই মিলছে না। তো এখানে কত রয়েছে না মিউ ইকুয়ালস টু দেওয়া রয়েছে 3/4, সেটা তো হবে না। পাতলা প্রিজমের জন্য তোমরা জানো সূত্র কি হয়, মিউ মাইনাস 1 ইনটু a বার। তো আমরা দেখবে এখানে প্রশ্নে বলা রয়েছে প্রিজমকে জলের মধ্যে ডোবানো হয়েছে, তো তখন যদি চ্যুতি ডেল্টা এম ড্যাশ হয় আর আগে যদি ডেল্টা এম হয়, তাহলে বুঝতে পারছো এরকম একটা হবে। আর আরেকটা আমি একটা নরমাল মিউ ধরলাম না বলে, তাহলে এরকম যদি আমরা লিখি, কিংবা জিনিসটাকে যদি আমরা এভাবেও লিখতে পারি যে জলের সাপেক্ষে, তাহলে আমরা এরকম করতে পারি W মিউজি আর এখানে A মিউজি, বায়ুর সাপেক্ষে নিচেটা করলাম, উপরেটা করলাম জলের সাপেক্ষে, তাহলে বুঝতে বেশি সুবিধা হবে। তো তোমরা এখানে বুঝতেই পারছো A তো কেটেই যাবে, তাহলে 4 এর 3 মাইনাস 1, আর এখানে কত দেওয়া ছিল আমাদের, মনে হয় 3 এর 2 ছিল। তো এই ক্ষেত্রে হ্যাঁ দেখানো 1.5 মানে স্বাভাবিকভাবে 3 এর 2। একে সমাধান করা হলো, তাহলে সমাধান করলে এটা আসছে 1 এর 3, আর এখান থেকে আসছে কত 1 এর 2, তাহলে 2 এর 3, তাহলে ডেল্টা এম এর সমান তাহলে কত হচ্ছে ডেল্টা এম। তো ডেল্টা এম হচ্ছে 4, উত্তর কিন্তু ম্যাচ করবে না, 8 এর 3 ডিগ্রি আসছে, তাহলে ডিভাইড করলেও সেটা কিন্তু ফ্র্যাকশনে আসছে। তো ফ্র্যাকশন আসতে পারে, সেটা অসুবিধা নেই, কিন্তু উত্তর যে রয়েছে এখানে 8 ডিগ্রি সেটা কিন্তু আসছে না। আর পাতলা প্রিজমের ক্ষেত্রে কিন্তু চ্যুতি এটাই হবে, এটা কিন্তু হবে না সীমানা, ঠিক আছে। আর কোশ্চেন নাম্বার 42 এই চ্যাপ্টারে দেওয়া উচিত হয়নি, তার কারণ হচ্ছে এটা এই চ্যাপ্টারের প্রশ্নই নয়, এটা হচ্ছে এর পরের অধ্যায়, যেটা আলোর বিচ্ছুরণ অধ্যায়, সেই অধ্যায়ের প্রশ্ন। তো যেহেতু রয়েছে আমি বলে দিই, যেহেতু এন্ট্রান্সের প্রশ্ন, 15 ডিগ্রি কোণ রয়েছে, মিউ1 এর মান রয়েছে, ঠিক আছে, আর মিউ2 এর মান রয়েছে 1.75। এবারে বলছে চ্যুতি ছাড়াই বিচ্ছুরণ গঠন করলো। এবার চ্যুতি ছাড়া বিচ্ছুরণ গঠনের যে শর্ত রয়েছে সেটা হচ্ছে এইভাবে আর কি, যেহেতু চ্যুতি হয়নি, তাহলে বুঝতেই পারছো আমি যদি এই সূত্রটা লাগাই, মানে এই চ্যাপ্টার থেকেও করা যাবে, কিন্তু এই চ্যাপ্টারের থেকে ভালো করে আলোচনা হয়েছে আবার বিচ্ছুরণে, তাহলে এরকম আসবে। তো যেহেতু চ্যুতি নেই, তো ডেল্টা সেম, চ্যুতি যেহেতু বিহীন বলছে, তাহলে একই হচ্ছে, তো এরকম থাকছে আর কি। তো এইরকম ক্ষেত্রে আমাদের কাছে যেহেতু মান রয়েছে, একটা ব্যস্তানুপাতিক সম্পর্ক আসছে দেখতে পাচ্ছি আমরা, তাহলে a1/a2 যদি করি, তাহলে মিউ2 মাইনাস মিউ1, মিউ1 মাইনাস 1। তো এখানে কি কি ডেটা আমাদের রয়েছে না, a1 রয়েছে কত 15 ডিগ্রি, আর a2
μ2 minus 1, so এটা আর এটা রয়েছে 1.5 minus 1, তো এখান থেকে a2 সমান কত 15 ডিগ্রি into 0.5 by 0.75, আমি এটাকে ডিভাইড করে দেখলাম, পাওয়া গেছে 9.99, তো 9.99 কে আমরা অ্যাপ্রক্সিমেটলি লিখতে পারি 10 ডিগ্রি, সেই জন্য এটা কিন্তু উত্তর তোমরা দেখবে 10 ডিগ্রি রয়েছে। তো মোটামুটি আমরা আগের ভিডিও এবং এই ভিডিও নিয়ে এমসিকিউ আলোচনা করলাম, তো আশা করি তোমাদের কিছুটা হলেও সাহায্য হবে। তোমাদের যদি কোনো বুঝতে অসুবিধা থাকে কিংবা তোমাদের ফিডব্যাক, সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। নেক্সট ভিডিওতে আমরা সেট 1 এর কিছু অঙ্ক নিয়ে আলোচনা করব। টিল দেন, বাই।